বিএনপির বর্তমান ক্যাবিনেটে একজন মেম্বার স্বীকার করেছেন এই সবগুলো সুরাহা হয়ে যায় যখন লন্ডন বৈঠক হয়। বৈঠকের পর আর কোনো কিছু আটকায় নাই। তবে আমার যে জিনিসটা মনে হয় এটা এই বৈঠকের মাধ্যমে যেটা হয়েছে, এই যে আমরা সাংবিধানিক আপনার কু বলেন অথবা আজকে সংস্কারের যে কবর রচনা হয়েছে বলে অনেকে মনে করছেন, এটা আমার মনে হয় লন্ডন বৈঠকের মাধ্যমে হয়ে গিয়েছে। বিএনপি একটা বিষয় আশ্বস্ত করেছে যে আমরা এখন থেকে সবকিছুতে হা বলবো, আর কোনো কিছু বাধা দিব না, এবং আপনারা নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে চলে যান, আমরা এখানে এসে আপনার ক্ষমতা নিব। একটা গণতান্ত্রিক পার্লামেন্টারি ব্যবস্থাপনা কখনোই একটা অনির্বাচিত সরকারের অধ্যাদেশকে আপনার সুপ্রিম মনে করতে পারে না। করলে পার্লামেন্টের যে এখতিয়ার, জনগণের ভোটাধিকারের ভিত্তিতে যে পার্লামেন্ট সার্বভৌম হয়, সে তার যে লিগ্যাল স্ট্যাটাস কো এটা খর্ব হয়। আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া জিনিসগুলোকে সে এখন রহিতকরণ করলো, এবং রহিতকরণের প্রত্যেকটা কারণ স্পষ্টভাবে আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে একাধিকবার। কিন্তু বিরোধী দল মনে করছে যে অধ্যাদেশ এবং যে গণভোট হয়েছে এইটাই জুলাই সনদ। অধ্যাদেশটা, গণভোট তো বিএনপিও চাইছে, চাইছে না বিএনপি? দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার ইস্যু হয়ে উঠেছে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আন্দোলনের ঘোষণা দিয়ে সরকারকে সতর্ক করেছেন। অন্যদিকে বিএনপি তাদের অবস্থান এবং বক্তব্য নিয়েও তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সংসদ এবং রাজপথ দুই জায়গাতেই বাড়ছে উত্তেজনা, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সরকার বলছে আইন এবং প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে সংস্কার, আর বিরোধী দল বলছে গণরায়ের অবমূল্যায়ন হচ্ছে। আর এই পরিস্থিতিতে আন্দোলন, সংলাপ নাকি সংঘাত, কোন পথে এগোবে দেশ, সে বিষয়ে আজকে আমরা কথা বলবার চেষ্টা করব। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমার ডান দিক থেকে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি রাজপথে বিরোধী দল। রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে শুরু করব। বিএনপি গণভোটে হ্যাঁ চেয়েছিল, এখন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আপত্তি তুলছে। এদিকে জুলাই সনদ এবং গণভোটের যে এত বড় ইস্যু, রাজনৈতিক বিতর্কে যেই জায়গাটায় এসে এখন দাঁড়িয়েছে, এটার আসলে কারণটা কি, সমাধান কি, মূল কারণ কোথায়? গণভোট বাস্তবায়নে কি কোথায় বাধা, আর জুলাই সনদ সংস্কার নিয়েই বা বাধা কোথায়? ছোট করে আমরা এই প্রশ্নের উত্তরটা জানবার চেষ্টা করব। অনেকবার জেনেছি, একটু বলি সহজ করে আমরা জানবার চেষ্টা করব সমস্যাটা কোথায়। কোথাও সমস্যা নেই, সমস্যা হলো পারসেপশনে। সংস্কার বলতে এনসিপি, তারপরে জামাত যা বুঝে এবং এনজিও সরকার বিগত যা বুঝে, আর বিএনপি যা বুঝে, এটার মধ্যে পার্থক্য। এটা হলো ক্ল্যাশ অফ ইন্টারপ্রিটেশন, এটা নট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এটার জন্য কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? বহুবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজকে সকালেও, আজকে আপনি প্রথম আলো লিড স্টোরি দেখেন, কালকে পর্যন্ত কি ছিল? কালকে পর্যন্ত খবর ছিল যে অধ্যাদেশগুলো রহিতকরণ করা হয়েছে, এগুলো চিরতরে আপনার বিএনপি নাই করে দিয়ে, ডিনাই করে দিয়ে স্বৈরাচার হওয়ার পথে যাত্রা শুরু করেছে, তাই না? তো এটাই তো বাজারে খবর ছিল গতকাল পর্যন্ত। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং চিফ হুইপ ওনারা পরিষ্কার করলেন, ব্যাখ্যা দিলেন যে এইটা পরবর্তী অধিক যাচাই বাছাই করে যেই বিষয়গুলো সংবিধান সংস্কারের সাথে জড়িত এবং যে আইনগুলোকে আরেকটু শক্তিশালী করা, আরেকটু স্বচ্ছ করা, আরেকটু জনবান্ধব করা দরকার, সেগুলোর স্বার্থে তারপরে এগুলো আবার আনা হবে বিল আকারে। তার মানে এগুলো শেষ হইয়া হইল না, এগুলো চিরতরে শেষ হয়ে যাচ্ছে না। এবং যে বিলগুলো রহিতকরণ করা হয়েছে, এই বিলগুলোর বেশিরভাগই বিএনপি আগের থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। এগুলো নতুন কোনো পজিশন না, নতুন করে বিএনপি জুলাই গাদ্দার হচ্ছে না, আগেরই গাদ্দার। হ্যাঁ, তো ফলে এই আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া জিনিসগুলোকে সে এখন রহিতকরণ করলো, এবং রহিতকরণের প্রত্যেকটা কারণ স্পষ্টভাবে আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে একাধিকবার। কিন্তু বিরোধী দল মনে করছে যে অধ্যাদেশ এবং যে গণভোট হয়েছে এইটাই জুলাই সনদ। অধ্যাদেশটা, গণভোট তো বিএনপিও চাইছে, চাইছে না বিএনপি? কোনটার জন্য? একটা ওই জুলাই সনদের জন্য লিখিত, যেটা তারা স্বাক্ষর করেছে, এবং সেই স্বাক্ষরে জুলাই সনদের মধ্যে লেখাও আছে যে দলগুলো জিতবে, যে তাদের অঙ্গীকার অনুযায়ী সেটা পূরণ করবে। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট আছে যে সমস্ত ধারাগুলোতে, তার প্রত্যেকটা নিচে দেখবেন আবার সূত্র আকারে, সংশোধনী আকারে বা ব্রেকেট আকারে, নোট টিকা আকারে এই কথাগুলো লেখা আছে। তো ফলে এখন বিএনপি তো জুলাই সনদ বলতে জাতির সামনে, সারা দুনিয়ার সামনে যেটা স্বাক্ষর করছে এটাকেই বুঝে। এখন কোনো অধ্যাদেশের, কোনো ঘোষণায়, প্রজ্ঞাপনে যদি ত্রুটি থাকে, সেই দায়ভার তো অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা তো একটা রাজনৈতিক দল বিএনপি নেবে না। এখন আপনারা যদি মনে করেন না অধ্যাদেশকে মানতে হবে, এই দাবিটা হয় না কোনো পার্লামেন্ট, তাহলে তো পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন জাগে। মানে যে প্রশ্ন আছে দেখে তো, যেখানে যে প্রক্রিয়াগুলো গণতান্ত্রিক অগ্রগতির জন্য, রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য জরুরি, সেগুলো গ্রহণ করা হচ্ছে,
যেগুলো স্থিতিশীলতা, যেগুলোতে অস্বচ্ছতা রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা দরকার আছে, এবং যেগুলো সংবিধান বিশেষ করে পার্টিকুলারলি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন, যেগুলোর সাথে সংবিধান সংস্কারের প্রশ্ন, সেগুলো তো আপনি চাইলেও হুট করে একটা পার্লামেন্ট, একটা অনির্বাচিত সরকার যেভাবে অধ্যাদেশগুলোকে করে ফেলছে, একটা পার্লামেন্ট সেভাবে করবে না। কিন্তু এই এবং বিষয়টা তো বিএনপি আগে থেকে জানতো, পরিষ্কার ছিল। বিএনপি তো বারবার জানাচ্ছে, বিএনপি নোট অফ ডিসেন্ট থেকে কেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেখান থেকে আজ পর্যন্ত রহিতকরণ করার লজিক তো একটাই, যে একটা গণতান্ত্রিক পার্লামেন্টারি ব্যবস্থাপনা কখনোই একটা অনির্বাচিত সরকারের অধ্যাদেশকে আপনার সুপ্রিম মনে করতে পারে না। করলে পার্লামেন্টের যে এখতিয়ার, জনগণের ভোটাধিকারের ভিত্তিতে যে পার্লামেন্ট সার্বভৌম হয়, সে তার যে লিগ্যাল স্ট্যাটাস কো এটা খর্ব হয়, এটা করতে পারে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো একটা বিশেষ পরিস্থিতির মাধ্যমে এসেছিল, মানে সেই জায়গাটাতে তো অস্বীকার করবার সুযোগ নেই। নির্বাচনটা আসলে অন্তর্বর্তী সরকারের অধীনেই হয়েছে, যেমনটা আসলে এনসিপি বা বিরোধী দলের থেকে বলা হয়ে থাকে যে যদি এই অধ্যাদেশগুলো নিয়ে প্রশ্ন আসে তাহলে তো নির্বাচন যে প্রতিষ্ঠা হলো সেটা নিয়ে এটা যুক্তি। নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে না, কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার কি শুধু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে? তার তো 106ও লাগছে। তার মানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে আমরা ছিলাম। সেটাকে দেখেন, সংবিধানে ডক্ট্রিন অফ নেসেসিটি বলেও তো একটা ব্যাপার আছে। এখন যে যুক্তিটা দেওয়া হচ্ছে তাহলে তো নির্বাচনই অবৈধ। নো, নির্বাচন অবৈধ না। কারণ হলো তাহলে সরকারই অবৈধ বলতে হবে, কারণ সরকার সমস্ত শক্তি, রাজনৈতিক শক্তি এবং গণঅভ্যুত্থানের শক্তি সবার সম্মতির ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই সরকার যে ইলেকশনটা দিয়েছে সেই ইলেকশনেও তো গণঅভ্যুত্থানের সব শক্তি অংশগ্রহণ করেছে, এনসিপিও তো অংশগ্রহণ করছে, তারা তো সংসদেও আছে। তো ফলে নির্বাচন অবৈধ বললে তাহলে ইউনুস সরকারই অবৈধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে নির্বাচনকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই দাবি বরং তুলতে পারেন যে নির্বাচন হুবহু এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী হয়েছে কিনা। নো, হুবহু হওয়ার তো কোনো সুযোগ নেই, দরকারও নেই। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা ব্যাপার আছে। হুবহু হয় নাই দেখে এটা 29 সালে নির্বাচন করলে বৈধ হইতো, এই দাবিটা সংবিধান সম্মত দাবি না। এই দাবিটা পলিটিক্যালি ঠিক আছে, আপনি করতে পারেন, কিন্তু এটা সংবিধান সম্মত দাবি না। কারণ সংবিধানে ডক্ট্রিন অফ নেসেসিটি একটা ব্যাপার আছে, এবং ডক্ট্রিন অফ নেসেসিটি জাস্টিফাইড হয় কিভাবে? ঐক্যমতের ভিত্তিতে। এই নির্বাচন ঐক্যমত ছিল কি ছিল না? অবশ্যই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে যে বিষয়টা নিয়ে প্রথম আমার প্রশ্ন ছিল যে পরিষ্কার করা হয়েছে কিনা, কেন গণভোটের রায় দেখেন, পরিষ্কারের ব্যাপারটাতে একটা গাফিলতি আছে বিএনপির দিক থেকে। যেভাবে মুশকিলটা হলো কি, একটা প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছে, এটাকে বলে ফোল্ড বাই র্যান্ডমনেস। যেমন ধরেন প্রথম বয়ান কি, বিএনপি 15 বছরের ক্ষুধার্ত, ক্ষমতার জন্য কাঙাল হয়ে গেছে। তারপরে গণঅভ্যুত্থানের পরে তার ক্ষমতা সাদা হইলো, এতই ক্ষুধার্ত, এত কাঙাল, ক্ষমতা সাধলো তারা 5 তারিখে নাহিদ ইসলাম। তারেক রহমান বললো না, নির্বাচন দেন দ্রুত, নির্বাচনে যদি জনগণ রায় দেয় তাহলে আমরা আসবো। তারপরে কি, তারপরে হলো এটা কি আপনি দায়িত্ব নিয়ে বলছেন, নাহিদ ইসলাম বলেছেন? এটা তো একটা বেসরকারি চ্যানেলে স্কাইপিতে অফার করেছে, এটা তো সবাই জানে। জাতীয় সরকার গঠন করা তারেক রহমানকে লিড দেওয়ার কথা, লিড দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, সবাই জানে এটা। তো তারপরে এরকম আমি ধৈর্য দেখাইতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে এরকম একটা চূড়ান্ত হাইপ তোলা হয়, তারপরে দেখা যায় আসলে ঘটনা সেটা না। হ্যাঁ, এবং ঘটনা সেটা যে না, এবং একটা বয়ান তৈরির সুযোগ বিএনপির কমিউনিকেশন গ্যাপের কারণে থাকে, সেটা বিএনপির বরাবরই ছিল, এটা হাসিনার আমলেও ছিল, বিএনপির ঐতিহ্য এটা। আপনি বিএনপি এই গ্যাপ থাকেই, কমিউনিকেশন এই গ্যাপ কিভাবে তারা দূর করবে এটা নিয়ে সংগঠন চিন্তা করতেছে কিনা আমি জানি না, কিন্তু ডেফিনেটলি হিউজ গ্যাপ আছে। এই হিউজ গ্যাপের কারণেই সম্ভবত গতকালকে 3 জনে মিলে আবার সংসদে এত আলোচনা তর্ক বিতর্কের পরেও আবার আলাদা করে সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো ডিটেল বললো যে না, আমরা গণভোটকে অবৈধ তো বলছি না, আমরা তো এই যে 16টা আপনার অধ্যাদেশ রহিতকরণ করা হয়েছে, এগুলো চিরধরে নাই হয়ে গেছে, কবর রচনা হয়ে, এটাও বলছি না। আমরা বলছি কেন, কোন কোন কারণে এগুলো আমরা আনবো না, সেগুলো আমাদের ওই যে আপনার সংসদীয় যে কমিটির যে নোট, সেই নোটে আছে, সেই আলোকে এগুলো অধিকতর যাচাই বাছাই করে আনা হবে। কিন্তু তার আগেই বাজারে শোনা যাচ্ছে কি বিএনপি ঘুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, মানবাধিকার বাতিল করে দিচ্ছে, তার কারণ বোধহয় আপনি যেটা বললেন আসলে সব বাতিল করে দিচ্ছে। এগুলো বাতিল করার কিছু নাই তো, কারণ নির্বাচনের যে অঙ্গীকারনামা বিএনপির ইস্তেহারের মধ্যে সবগুলো আছে। বাতিল করলে বিএনপি যদি এগুলো বাতিল করে তাহলে জনগণ তো তাকে ধরবে। হ্যাঁ, বিএনপি এটা এনসিপি জামাতের মতো করে করছে না, বিএনপিটা বিএনপির মতো করে করছে, এবং বিএনপির মতো করে করার রাইট বিএনপির আছে। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রনি তার প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দিলেন ব্যাখ্যা সহ। আলাউদ্দিন মোহাম্মদ একটু আপনাকে বলছিলেন যে বিএনপির তথ্য দেবার মধ্যে কিছু গাফিলতি থাকার সুযোগ রয়েছে। এছাড়া এই পুরো বিষয়টি নিয়ে বিরোধী দলের যে কথা, রাজপথে নামা, আন্দোলন করবে বা নতুন করে সরকারের এই অবস্থান নিয়ে চিন্তা করার কথা,
আপনাদের সাথে কি তাহলে দুই দলের মধ্যে কি তথ্যের গরমিল হচ্ছে, মানে তথ্যের গ্যাপ হচ্ছে, নাকি আসলে অন্যরকম কোনো রাজনৈতিক আভাস আপনারা পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক রনি ভাইকেও শুভেচ্ছা, সবাইকে নববর্ষ শুভেচ্ছা। মূল জায়গাটা হলো যে তথ্যের গ্যাপ আছে। আমার মনে হয় যে গ্যাপ পূরণে এখানে রনি ভাই কথা বলছেন দীর্ঘদিন ধরেই। রনি ভাই ছাড়া আমরা বিএনপির পক্ষ থেকে খুব বেশি অ্যাক্টিভিস্ট পাচ্ছি না যারা এই গণভোটের যে গণরায় এবং সংস্কারের সাম্প্রতিক যে বিতর্ক সেগুলো নিয়ে উচ্চ বাক্য করতে। এবং আমার একটা প্রতীতি হলো যে আমি মনে হচ্ছে সেটা হলো যে বিএনপিও চায় না যে তথ্যগুলো জনগণ জানুক, কারণ বিএনপি কিছু আপনার পোশাকি ভাষায় চলে গিয়েছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু বিএনপি খোলা মনে এটা বলে না যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি কোথায়, কেন দিয়েছি, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট করে না। সো বিএনপি যে কমিউনিকেশন যে গ্যাপ আছে আমি এটা বিশ্বাস করি, তবে আমি এটা বিশ্বাস করি এটা আসলে আনইনটেনশনাল নয়, এটা ইন্টেনশনাল। কারণ যদি বিএনপি সত্যিকার অর্থে জনগণকে বোঝাতে চায় যে আমরা কেন দুদককে স্বাধীনভাবে চলতে দিতে চাই না, আমরা কেন পিএসসিকে অথবা পিএসসি নিয়োগকে স্বাধীনভাবে স্বতন্ত্র সংস্থার মাধ্যমে অথবা সম্মিলিতভাবে করতে চাই না, অথবা আমরা কেন ক্ষমতার ভারসাম্য চাই না, আমরা কেন আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি চাই না, এবং চাইলে অথবা আমরা না চাওয়ার পিছনে যুক্তিগুলো কি, এগুলো কিন্তু সত্যিকার অর্থে জনগণের কাছে আপনার কমিউনিকেট করা হচ্ছে না। তারা শুধু এটা বলছেন, এটা রনি ভাইও বললেন, শেষ পর্যন্ত তাদের সমূহ অধিকার আছে, কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে জনগণ কিন্তু একটা রাজনৈতিক দলকে ভোট দেয় সরকার পরিচালনার জন্য। সো জনগণ আপনাকে এমন অধিকার দেয় নাই, আপনি জনগণ যে রায় দিব অথবা জনগণ যে প্রত্যাশা রাষ্ট্র আপনার চায়, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটাকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিবেন, সেটা কিন্তু জনগণ। সেটা তো সংবিধানের বাইরে হলে নিশ্চয়ই সেটা আলোচনার জায়গা আছে। না, এখন সংবিধানের তর্কটা কি এত বেশি আপনার চর্চিত হয়েছে, এই বিষয়ে আমি আসলে টাচ করবো ভাবি নাই। বাট বিষয়টা হলো যে বারবার, যেমন আপনি বারবার একই যুক্তি কিন্তু দিচ্ছেন। আপনি কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন, আপনি কি, আমি জানি না যে আপনি উত্তরটা বুঝেছেন কিনা, যে অ্যাকচুয়ালি বিএনপির প্রবলেমটা কোথায়। হ্যাঁ, বিএনপি যেই বিষয়টা বলেছেন যে তিনজন মিলে ব্যাখ্যা করেছেন, কোনোটাই শেষ হয়ে যায় নাই, শেষ তো হয়ে গিয়েছে। অধ্যাদেশের যে আপনার টাইম পিরিয়ড সংসদ উপস্থাপনের জন্য এবং পাশ, সে তো শেষ হয়ে গিয়েছে। এখন আপনি শূন্যতা আছেন না, আপনি বলছেন আমি করব। ভাই, এটা তো 18 মাসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বাংলাদেশের সিভিল সোসাইটির সব শ্রেণীর ব্যক্তিবর্গ মতামত দিয়ে আলাপ আলোচনা করে তো একটা ড্রাফট করেছে। আপনি তার চেয়ে ভালো যদি করেন, গুড, আপনি যেটা করেছে সেটাকে অ্যাপ্রুভ করেন, তারপর আপনার আরেকটা বিল উঠান, আপনি এটাকে বাদ দিচ্ছেন কেন? এই জবাবটা কিন্তু আমরা পাচ্ছি না। যদি ওনারা বলেন যে না, এই জায়গায় যেমন একটা বিষয় স্বচ্ছতা, ভাই স্বচ্ছতার প্রশ্ন যদি থাকতো, যদি স্বচ্ছতার ব্যাপারে আমরা দেখেছি ঐকমত্য কমিশন একটা সময় ভিটিভিতে আপনার সরাসরি সম্প্রচার করেছে। হ্যাঁ, কেন করেছে? কারণ সবাই বলছিল যে এটা কি আলাপ আলোচনা হয়, এটা জনগণের জানার অধিকার আছে, এবং জনগণ কিন্তু সেখান থেকে আপনার ইমেল করেছেন, অনেকে নোট দিয়েছেন, এবং রাজনৈতিক দলের পাশাপাশি আপনার মিডিয়া থেকে শুরু করে সবাই সাধারণ আগ্রহ সহকারে দেখেছেন এবং আগ্রহ সহকারে এগুলো বিষয়ে তাদের মতামত দিয়েছেন, এবং জনপরিসর একরকম উত্তপ্ত ছিল। এবং সবসময় কিন্তু আমরা যে সালাউদ্দিন আহমেদকে আজকে দেখি যে আপনার পুরো বিএনপির পক্ষ থেকে ডিফেন্ড করছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও, তখনও কিন্তু আমরা একটা অনেক সময় অনেকে আপনার বিদ্রুপ করে বলছিল এটা সালাউদ্দিন কমিশন হয়ে গিয়েছে, মানে কি যে ঐকমত্য কমিশনের সব বিতর্কে একটা জায়গায় সে আটকে যেত। এখন আমরা দেখেছি যে আটকে যাওয়ার পর, এবং এটা আপনার বিএনপির বর্তমান ক্যাবিনেটে একজন মেম্বার স্বীকার করেছেন, এই সবগুলো সুরাহা হয়ে যায় যখন লন্ডন বৈঠক হয়। বৈঠকের পর আর কোনো কিছু আটকায় নাই। তবে আমার যে জিনিসটা মনে হয়, এটা এই বৈঠকের মাধ্যমে যেটা হয়েছে, এই যে আমরা সাংবিধানিক আপনার কু বলেন অথবা আজকে সংস্কারের যে কবর রচনা হয়েছে বলে অনেকে মনে করছেন, এটা আমার মনে হয় লন্ডন বৈঠকের মাধ্যমে হয়ে গিয়েছে। বিএনপি একটা বিষয় আশ্বস্ত করেছে যে আমরা এখন থেকে সবকিছুতে হা বলবো, আর কোনো কিছু বাধা দিব না, এবং আপনারা নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে চলে যান, আমরা এখানে এসে আপনার ক্ষমতা নিব। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটার মাধ্যমে কি বিএনপি তার যে সমর্থক গোষ্ঠী যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেন নাই কিন্তু চেয়েছেন যে বিএনপির মতো একটা লিবারাল রাজনৈতিক দল বাংলাদেশে আপনার দেশ পরিচালনা আসুক, হ্যাঁ, এবং বিএনপিকে মনে করেছে যে অধিকতর ভালো, যেহেতু বিএনপির এগেনস্টে যে বলয়টা ছিল বেশিরভাগ আপনার একটা কনজারভেটিভ একটা ব্লক বলে ট্যাগ করা হয়েছে, তাদের প্রতি কি বিএনপি সুবিচার করতে পারছে? আমার মনে হয় আজকে মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান সহ একযোগে সবাই পদত্যাগ করেছেন,
যেখানে আপনার যেই লিবারেল স্পেস, যে সিভিল সোসাইটি যাদের সমর্থনের উপর ভর করে বিএনপি আজকে এই দেশ পরিচালনা এসেছেন, বিএনপি তাদের দিকে তাকানো উচিত। বিএনপি সব কিছুতে শুধু জামাত এনসিপি দেখে, ব্যাপারটা জামাত এনসিপির না। ব্যাপারটা হলো গণঅভ্যুত্থানের পরে বাস্তবতায় যারাই সরকারে আসবে তারা শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের মতামত অথবা দলের আর্গুমেন্টের দিকে না তাকিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর দিকে তাকালে বিএনপির জন্য ভালো হবে এবং বিএনপির পরবর্তীতে যে দেশ পরিচালনা সেটা আপনার আরও অধিকতর সহজ হবে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই বিষয় নিয়ে আরও আসলে কথা বলার সুযোগ রয়েছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা আলোচনায় আবারও যেতে চাই। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, সেই সঙ্গে আছেন রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, আলাউদ্দিন মোহাম্মদ বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। উনি বললেন বিএনপির অবস্থানের কথা এবং জনগণের কাছ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা এরকম একটা প্রশ্ন দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন যে আপনি এর আগে ব্যাখ্যা করবার সময় বলছিলেন যে বিএনপির মানুষের কাছে তথ্য দেবার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকতে পারে, পরিষ্কার কেন করা হচ্ছে না? আমরা সংসদে ব্যাখ্যা শুনি, লম্বা সময় কথা হয়, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনি ব্যাখ্যা দিতে শুনি, তাহলে এই বিষয়টা নিয়ে কেন? জি জি, দেখেন, এই ব্যাখ্যা সংসদে অনেকবার আলাপ হয়েছে, বাইরে হচ্ছে, এবং আমার ভাই আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। দেখেন, ব্যাপারটা এরকম না যে আমরা নিজেরা যতই বড় বোঝানোর চেষ্টা করি মানুষ বুঝে যাবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম না। আর বিএনপির ক্ষেত্রে ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট এই কারণে যে বিরোধী দল একটা সুবিধার মধ্যে আছে। সেই সুবিধাটা হলো সরকার মানেই একটা খারাপ জিনিস, একটা নেগেটিভ ব্যাপার। এই ধারণা বিগত 17-18 বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে সমাজে মেইনস্ট্রিম, বদ্ধমূল। ফলে সরকারকে ডিফেম করা খুব সহজ, কারণ সরকার মানেই খারাপ, এবং হুইচ ইজ ট্রু। বিগত 18 বছরের ইতিহাস তাই বলে। এবং সরকার মানেই হলো প্রতারক, মুনাফেক। এই যে কাঠামোটা, এই কাঠামোর সুবিধারা বিরোধী দল পাচ্ছে রেডিমেড, এবং এর সাথে যুক্ত হয়েছে প্রোপাগান্ডা, ফটোকার্ড, ভুয়া কাটপিস বক্তব্য। এই যে আমরা টকশোতে এত ভালো ভালো কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হচ্ছে না তো ভুয়া ফটোকার্ডের কারণে। এই পরিস্থিতি এবং সোশ্যাল মিডিয়া ওয়াকিবহল, এবং সোশ্যাল মিডিয়াতে এই যে আপনার এখন একটা মানে প্রোপাগান্ডা বেসড ইন্ডাস্ট্রিয়াল লেভেলের একটা রাজনীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে করে কি হচ্ছে, ফর টাইম বিং, অল্প সময়ের জন্য একদম প্রচণ্ড নেগেটিভ, হ্যাঁ, প্রচণ্ড। ওই যে আগে ধরেন বিএনপি ক্ষমতার জন্য কাঙাল, ক্ষুধার্ত, হ্যাঁ, অনেক গ্রাফিক্স বানানো হয়েছে, ভিক্ষার থালি দেওয়াই করা, ক্ষুধার্ত, কঙ্কালসার, হ্যাঁ, কিন্তু রিয়েলিটি হইল যে, যেমন ধরেন আজকে একটা উদাহরণ দিই, যে তেলের সংকটের মধ্যে এক ছাত্রদল নেতা 50 গাড়ি নিয়ে আপনার গাড়ি বহন নিয়ে মিছিল করতেছে বা শোডাউন করছে। গাড়ি বহন নিয়ে শোডাউন করা যে দলের নেতাই করুক, এটা নিন্দনীয়। এটার বিরুদ্ধে আমি শুরু থেকে বলে আসছি, কিন্তু নির্বাচন আমরা দেখছি কম বেশি সব দলের লোকই করছে। নতুন বন্দোবস্ত চায় যারা, তারাও করছে, কোরআন রাতা করে। তো কিন্তু দেখা গেল এই গাড়িগুলো গ্যাসের, কিন্তু শিরোনাম হইলো তেল সংকটের মধ্যে 50টা বহর নিয়ে শোডাউন করাটা নিন্দনীয়। কিন্তু এখানে বক্তব্যের বাস্তবতা কি? আপনি যেই কারণে এটা নিন্দনীয় বলছেন, আপনি বলছেন কিন্তু তেল সংকটের কারণে, কিন্তু গাড়ি তো তেলের না, গ্যাসের। কিন্তু এর মধ্যে মেসেজ যা পৌঁছায় গেছে। গ্যাসের হলে কিন্তু তেলের উপর চাপ পড়বে না। না, গ্যাসের উপর হইলো তো গ্যাসের 50টা গাড়ি নিয়ে যাওয়া, আর তেল সংকটের সাথে সম্পর্ক। তেল আর গ্যাস তো বিকল্প দ্রব্য, হ্যাঁ, বিকল্প না। তেল সংকটের কারণে যে গাড়ি নামতে পারে না, সেটা তো গ্যাস নিয়ে নামে, ধরেন। হ্যাঁ, আপনি গ্যাসের, যে গাড়ি গ্যাসে চলে সে তো তেল সংকটে থাকলে চলতে পারতেছে, আর এই তেলের সংকটে তো অনন্তকালীন না। তেল সংকট থাকলে গ্যাসের চাহিদা বাড়ে। কিন্তু আমি বলতেছি বলছি আর কি, উদাহরণটা করবে যে অ্যাজ ই পাবলিকের পারসেপশন কি, যে তেলের সংকট, মানে গাড়িটা তেলেরই চলে, ধরলাম গাড়িটা তেলের না, গ্যাসে না, কলা পাতায় চলে বা পানিতে চলে। জ্বালানি সংকট বললে আরো ইয়া হয় আর কি, সবগুলো মানে তার মানে কি, হ্যাঁ, তার মানে এই জিনিসটা তো নিন্দনীয়, গাড়ি বহর নিয়ে চলাটা, সে যে দলই করুক। কিন্তু আপনি এই জন্য সত্য এবং মিথ্যা মিলাইয়া যে ন্যারেটিভটা তৈরি, তার মধ্যে খুব সহজে ডিফেম করার সুযোগ হয়ে গেল, এরকম প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, গুম তো খুবই সেন্সিটিভ ইস্যু, মানবাধিকার তো খুবই সেন্সিটিভ ইস্যু, হ্যাঁ, আপনার এই যে ব্যাংক রেগুলেশন খুবই তো সেন্সিটিভ ইস্যু, কিন্তু এটাকে যে আরো অধিক যাচাই বাছাই করার দরকার। আপনি রাখছেন 10 বছর কারাদণ্ড গুমের জন্য, সেখানে বিএনপি প্রস্তাব করতেছে যে এটা করতে হবে যাবজ্জীবন থেকে সর্বোচ্চ শাস্তি, কিন্তু সেটা আলাপে না। বিএনপি তো গুম এর অধ্যাদেশ বাতিল করে দিয়ে তার মানে ঘরে ঘরে গুম করা শুরু করে দিবে। এই যে আবহ দেওয়ার চেষ্টা করা, এই যে প্যানিক তৈরি করার চেষ্টা করা, এই যে সেন্সেশন তৈরি করার চেষ্টা করা, এটা দ্রুত মার্কেট পায়। এই দ্রুত মার্কেটিং এর কারণে যেটা হচ্ছে, দ্রুত মার্কেটিং দুই দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা শেষ করি, দুই দিকে। একটা হলো
কয়েকদিন পরে যখন দেখা যায় না বিএনপি তো এটা না, বিএনপির জায়গায় আছে, বিএনপি কনস্ট্রাকটিভ যেটা করা দরকার সেটা করার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী দল এই যে হাইপ বেসড একটা রাজনীতি করে এবং 2 দিন পরে যেটা ভুল প্রমাণিত হওয়ার পরে তার জনসম্পৃক্ততা বা এই হাইপের কারণে জনপ্রিয়তা যতখানি বাড়ে ঠিক তার 100 গুণ কমে, 10 কদম আগায় 50 কদম পিছায়। পরিষ্কার। কিন্তু ফলে এই যে রাজনীতিটা, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে 2 দলই। আর বিএনপি যে জায়গায় রিয়েলি ক্রিটিক করা দরকার, বাংলাদেশে এখন তো জরুরি অবস্থা জারি হওয়ার কথা, হামে যেভাবে বাচ্চারা মারা যাচ্ছে সে আলাপ আছে? হামের জন্য জেলা পর্যায়ে আপনার স্পেশাল ফিল্ড হাসপাতাল করা উচিত, হচ্ছে না। সমস্ত দলের ডাক্তারদের অ্যাক্টিভেট করে দেওয়া উচিত। সমস্ত একটা আজকে স্টোরি দেখলাম, প্রথম পাতায় এক পত্রিকা স্টোরি করছে, একটা বাচ্চা 4 বছরের বাচ্চা বিভিন্ন হাসপাতালে ঘুরে তারপরে মারা যাচ্ছে। কেন এই জিনিস কেন হবে? এটা একটা ইমার্জেন্সি, ঠিক আছে, বিগত সময়ের এবং আগে ইমার্জেন্সি মোকাবেলা করেন, আগে বাচ্চাদের জীবন বাঁচান, দেন তারপরে যাদের কারণে এটা হয়েছে বিগত আমলে তাদের বিচারের আওতায় আনেন। এটা তো হইতে পারে না। কিন্তু এই যে রাজনীতিটা, এই যে জনবান্ধব রাজনীতিটা, এই যে ইমিডিয়েট মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিটা, এই রাজনীতিটা আমরা ক্ষতিগ্রস্ত করছি কিভাবে? বিশেষজ্ঞ নির্ভর এই আপনার ধরেন এই সংস্কার। দেখেন আরেকটা হলো সংস্কারের এই যে আলাপটা, এইটা 1/11 সময় থেকে তোলা হয়েছে। 1/11 কিন্তু সংস্কারের জোয়ার তুলে ডিপলিটিক্যাল একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যেই সুশীলদের কথা আজকে বলা হচ্ছে, আমার ভাইও বলল, এই সুশীলরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে কি ভূমিকা পালন করছে বিরল ব্যতিক্রম বাদে আমরা জানি। ফলে সুশীলরা এক হইছে বইলাই আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে সব মাইনা নিতে হবে, একটা ছোট্ট প্রশ্ন, কারণ হলো রাজনীতিটা সুশীলদের দিকে তাকায় করলে হবে না, করতে হবে জনগণের দিকে তাকায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তিক দিকে। বিএনপি, আপনি বলছিলেন মার্কেটিং এর কথা, বিরোধী দলের মার্কেটিং, ফটোকার্ড বা ভিউ বাণিজ্য এসবের কথা বলছিলেন, ন্যারেটিভ পলিটিক্সের কথা বলছিলেন আপনি। সেই জায়গা থেকে জানতে চাওয়া, তাহলে বিএনপি এই সব কিছু জেনেও গত 18 মাসের রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচন পরবর্তী পরিস্থিতি, নির্বাচনের সময় পুরো একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, সেই সময় এই সব কিছুর পরেও এই মার্কেটিং এর কাছে কি বিএনপি হেরে যাচ্ছে কিনা? না, বিএনপি হেরে যাচ্ছে না। বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে, বেস্ট স্ট্র্যাটেজি নিয়েছে। সেটা কি? সেটা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি প্রপাগান্ডা করেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ফটোকার্ড ছাড়েন, কোনো সমস্যা নাই। আমার কাজ হইলো জনগণকে রিয়েলি সেবা দেওয়া। ধন্যবাদ। আমার কাজ হলো রিয়েলি ফ্যামিলি কার্ডটা পৌঁছানো, আমার কাজ হইলো কৃষক কার্ডটা দেওয়া, আমার কাজ হইলো দেশ গঠনের এই প্রক্রিয়া। বিএনপির রাজনীতিটাকে এক সেকেন্ড বইলা শেষ করি। বিএনপির রাজনীতি হলো কর্মসূচি ভিত্তিক রাজনীতি, ন্যারেটিভ পলিটিক্স বিএনপির কাজ না। ফলে এই কর্মসূচিটা প্রপারলি বিএনপি করতে পারছে কিনা, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জিং। জি, ধন্যবাদ। সেটা বিএনপি কিভাবে করবে, দুর্নীতি কিভাবে কমাবে, সেখানে এগুলো নিয়ে বিএনপি কথা বলছে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, অনেকগুলি কথা আসলো। বিএনপি বলছে যে, অথবা সরকার দল বলছে যে বিরোধী দল একটা এই যে ফটোকার্ড বাণিজ্য বা ভুল ইনফরমেশন মানুষের মধ্যে প্রচার করে, যেই জায়গাতে আসলে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবার দরকার বা প্রশ্ন করবার দরকার, হামের টিকা কথা বললেন। আমরা সংসদে খুব বেশি মানুষকে হাম নিয়ে কথা বলতে দেখিনি। বাচ্চারা অনেক মারা যাবার পরে অথবা পত্রপত্রিকায় যখন লেখা হচ্ছে, সাধারণ মানুষ প্রশ্ন করছে, তারপরে কেউ কেউ এটা নিয়ে কথা বলেছেন। কিন্তু সংসদ সরব ছিল গণভোট এবং জুলাই সনদ সংস্কার ইস্যু নিয়ে। এই বিষয়গুলি আসলে অভিযোগের তীর যখন বিরোধী দলের দিকে আসে, এই বিষয়গুলো কিভাবে পরিষ্কার করবেন? প্রথমত এটা সত্য যে সংস্কারের বিষয়গুলো এই মুহূর্তে এসে আবার জাতিকে বিভক্ত করবে, সংসদে সরকার দলীয় এবং বিরোধী দলীয় রাজনীতির মধ্যে একটা বড় গ্যাপ তৈরি করবে, এটা কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা ধরে নিয়েছিলাম গণ অভ্যুত্থানের পরের যে সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের সময় যে স্কুল কলেজের বাচ্চারা ঢাকার দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি লিখেছিল, গ্রাফিতি এঁকেছিল, সেখানে কিন্তু তারা লিখেছিলেন যে বিজয় এনেছি, সংস্কারও আনবো। এটা এমন না যে সংস্কারটা আকাশ থেকে নাজিল হয়েছে। সংস্কারটা এই দেশের জনগণ, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানে রাস্তায় ছিলেন, যাদের অনেকে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদেরই কিন্তু একটা মৌলিক দাবি। রনি ভাই যে বিষয়গুলোকে সেন্সিটিভ বলছেন, সেন্সিটিভ যে অথবা সংবেদনশীল ওয়ার্ড কিন্তু অপ্রেসরদের কাছে সেন্সিটিভ, কিন্তু এই বিষয়টা যে সাফরার তার কাছে কিন্তু সেন্সিটিভ না, তার কাছে এটা মৌলিক দাবি। তো যারা অভ্যুত্থান করেছে, যারা জনগণের অংশ, জনগণ বলতে আমরা এখন এই বিবেচনায় বলতে পারি ক্ষমতাহীন। জনগণ কিন্তু বেশিরভাগ সময় ক্ষমতাহীন থাকে, একটা সময় তারা তাদের ক্ষমতা অ্যাসার্ট করে, যখন দেখে আর কোনো রাস্তা নাই, তাদের জন্য কথা বলার জন্য বিরোধী দল নাই, মিডিয়া নাই, সুশীল সমাজ নাই, তখন জনগণ নিজেরাই আপনার কর্তাসত্তার ভূমিকায় আসে। তো সেই প্রেক্ষিতে আমরাও ধারণা করেছিলাম বিএনপি যে সুন্দর প্যাকেজ দিয়েছে, কর্মসূচি দিয়েছে ইশতেহারে, এটা নিয়ে আগামী রাজনীতি ঘুরপাক খাবে। এবং ইন্ডিয়াট আমরা দেখেছি জনগণের মধ্যে সেই আপনার বাস্তবতাটা ছিল। সবাই প্রশ্ন করেছে, বিরোধী দল এখন যারা আছে তাদেরকে প্রশ্ন করেছে, বিএনপি তো এটা দিয়েছে, আপনারা কি দিবেন, রাইট? এখন
এই রাজনীতিটা আবার সংস্কারের বৃত্তি কে নিয়ে গেল? এটা কিন্তু বিরোধী দল নেয় না, এটা কিন্তু আপনার সরকারে নিয়েছে। আমার যেটা মনে হয় যে এই যেই প্যাকেজগুলো ছিল, এই প্যাকেজগুলো নিয়ে কথাবার্তা হোক, বাংলাদেশ আরেকটা স্তরে এগিয়ে যাক, হ্যাঁ, সংস্কারটা বাস্তবতা হয়ে যাক। সংস্কার কিন্তু এখনো বাস্তব না। আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম সংস্কার নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের সংসদ অধিবেশনের 30 দিনের ভিতরে সংস্কার ইজ এ রিয়েলিটি। এখন আমরা আমাদের নেক্সট গোলে পৌঁছাবো, যেটা রনি ভাই একসময় আপনার এই টক শোতে লাইভেই বলেছিলেন যে আমরা তো সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করেছি, এখন শুধু সংবিধান সংস্কার রিলেটেড ইস্যুগুলোতে আপনার নির্বাচন হয়ে গেলে যে দলীয় ক্ষমতা আসবে তারা এটা বাস্তবায়ন করে ফেললে তো আমরা সেকেন্ড রিপাবলিকে শুধুমাত্র আমরা ড্রাইভিং সিটে বসে যাব। সংস্কার বাস্তবায়ন না হলে তাহলে বিরোধী দলের মোড কি হবে, তাদের পথ চলা কেমন হবে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই অভিন্ন শত্রুর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, সেই শত্রু কিন্তু এখনো আছে। এই বাস্তবতাটা হয়তো বা রনি ভাই স্বীকার করতে চান না, অথবা রনি ভাইয়ের কথায় মনে হয় যে এটা উনি একেবারে মনে করেছে এটা আপনার নন সিগনিফিক্যান্ট একটা ইস্যু। বাট আপনি যদি দেখেন, স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক সরকার অথবা কোনো দেশে এত বড় একটা ম্যাসিভ ব্লাড শেডিং গণ অভ্যুত্থানের পর আপনার স্বাভাবিকভাবে গণ অভ্যুত্থানের আপনার যে বিপক্ষ শক্তি, পরাজিত শক্তি এত দ্রুত আপনার মিয়ে যায় না, শেষ হয়ে যায় না। সো আমাদের এই জায়গায় মাথায় রাখতে হবে যে অপশক্তি, এবং এই অপশক্তি কিন্তু এমন না শুধুমাত্র আপনার যারা পতিত হয়েছে তাদের সাথেই আছে, অপশক্তি কিন্তু নতুনভাবে এখনো সমাজে বিদ্যমান আছে। এটা কোনো ব্যক্তি না, এটা একটা সিস্টেম। আমরা বারবার বলছি যে এই সিস্টেমটা সামহাও এটা কঙ্কালসার হলো এখন এই সরকার, এই বিরোধী বাস্তবতা এই রাষ্ট্রের ভিতরে আছে। তো আপনি যেটা বলছেন বিরোধী দল কি করবে, বিরোধী দল আমি প্রথমেই মনে করি বিরোধী দল এইটার বিষয়ে সজাগ আছে। বিরোধী দল এইটা জানে যে এই সরকারের মাধ্যমে আমাকে, যেহেতু সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠ, তার মাধ্যমে এটা আদায় করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে সেটাও করতে হবে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় যে পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র আবার হুমকির মধ্যে পড়ে, আবার আপনার এই যে নির্বাচিত সরকার তার পথ চলা, নির্বাচিত সরকার বলতে শুধুমাত্র সরকার বলবো না, নির্বাচিত সংসদের পথ চলা যাতে ব্যাহত না হয়, এই বিষয়ে বিরোধী দল, বিরোধী শক্তি কনসার্ন বলেই কিন্তু সরকারকে এমন একটা আপনার কমফোর্ট জোনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যে সরকার যাতে এটা আমলে নিয়ে বাস্তবায়ন করতে পারে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরো একবার আলোচনায় ফিরতে চাই। রেজুল করিম রনি, আপনার কাছেই আসবো। সময় খুব বেশি হাতে নেই, আলোচনা তো আসলে অনেকেই করি, প্রতিদিনই করি, দ্বন্দ্ব হয়, কথা শুনি আমরা, মানে সমাধান আসলে তাহলে কোথায়? আইন সংস্কার নাকি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন? একটু ছোট করে যদি বলেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন। আর জাস্ট রেসপন্স করে আমি কিন্তু এখানে আওয়ামী লীগ যে থ্রেট না বা পতিত শক্তি থ্রেট না, এই আলাপ কিন্তু একবার আমাদের এখানে আসে নাই। আমার ভাই বললো যে আমি হয়তো মনে করি এই থ্রেট একদম নাই হয়ে গেছে, কমন সবার জন্য। নাই হয়ে যায়, কারণ আমি বলি আওয়ামী লীগ একটা নফসানিয়াত, খাসিলত। আপনি জামাত, এনসিপি, বিএনপি করেও এই খাসিলত ধারণ করতে পারেন। ফলে এই খাসিলত থেকে নিজেকে আপনার মুক্ত করতে হবে, এটাই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পথ। আরেকটা হলো যে অধ্যাদেশ বা সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, দেখেন এই সংস্কারগুলোর কার্যকারিতা এবং অকার্যকারিতা 18 মাসে এক ধরনের কিন্তু প্রুভ হয়েছে। কারণ এই অধ্যাদেশগুলোর মধ্যে দিয়ে তো 18 মাস আমরা দেশ চালাইছি। ডক্টর ইউনূসের বেশ কিছু অধ্যাদেশ কিন্তু মৌলিক সংস্কারের সাথে সম্পর্কিত না, ওগুলো কিন্তু ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করা হয়েছে বেশ কিছু, যেটা আসিফ নজরুল অনেকবার তার ব্রিফিংয়ে বলেছে, অন্যান্য উপদেষ্টারা বলেছে, বেশ কিছু, সব না। কিন্তু ফলে সমস্ত সংস্কার, বিশেষজ্ঞ নির্ভর সংস্কার হলেই যে দেশের একটা মানে আপনার জনকল্যাণ হয়ে যায়, এটারও কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ হলো এই জিনিসগুলো সময় এবং জনসম্পৃক্ততার সাথে সাথে জনগণকে সাথে নিয়ে আপনার পরিবর্তন করতে হবে। এখন বিরোধী দল যেটা করছে সেটা হলো তারা একটা পারসেপশন ক্রিয়েটের রাজনীতি করছে। পারসেপশন ক্রিয়েটের রাজনীতিটা খুব একটা কাজে আসবে না, এটা ইলেকশনে প্রমাণ হয়েছে। যেটা করতে হবে বিরোধী দলকে, তাদেরও সাংগঠনিক ক্যাপাসিটি বাড়াইতে হবে, জনগণকে পারসেপশন না, জনগণকে তার পলিসি, তার রাজনীতির ব্যাপারে কনফিডেন্ট করে তুলতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, একটু বলবেন যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই মুহূর্তে আরো একটি রাজনৈতিক বিরোধ অথবা সমঝোতার অভাবে আমরা যেতে পারবো কিনা, একদম ছোট করে বলবেন। ছোট করে যেটা বলা যায় যে রনি ভাইয়ের কথার সূত্র ধরে বলি যে আওয়ামী খাসিলিয়ত এনসিপি, বিএনপি, জামাত যে কারোর উপরে ভর করতে পারে। তো আমার মনে হয় ফর দ্য টাইম বিং এটা বেটার হলো সত্য বিএনপির উপর ভর করেছে। কারণ আমরা শুধুমাত্র
একটা বিষয় দেখতেছি যে আস্থা রাখুন বিএনপি এবং বিএনপির অ্যাক্টিভিস্ট যারা বিএনপির এই স্টেপগুলোর পক্ষে কথা বলছেন তারা বলছেন যে বিএনপি তো আসলে আওয়ামী লীগ না, বিএনপি অথবা কেউ কেউ বলছেন আওয়ামী লীগ হতে পারবেন না। তো আমার সুস্পষ্ট আন্ডারস্ট্যান্ডিং রাষ্ট্র সম্পর্কে, যেখানে আসলে পৃথিবীর কোনো দেশে আসলে অপর দেশ কোনো সরকার অথবা বিরোধী দল তারা কখনো আস্থা অথবা বিশ্বাসের উপর চলে না, তারা সুস্পষ্ট কন্ট্রাক্টের উপরে চলে। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরের যে আপনার অধ্যাদেশগুলো হয়েছে, সংস্কার লাভগুলো হয়েছে, এগুলো একটা কন্ট্রাক্ট, একটা চার্টারে আপনার সবাই সাইন এবং করেছে সেগুলোর বাস্তবায়নের এবং সেইটা বাস্তবায়ন করাটা আসলে আমরা আস্থা বিশ্বাসের মধ্যে ঘুরপাক খেতে চাই না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আমাদের।